জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রিজার্ভ আবারও 20 বিলিয়নের নিচে। এরপর জানিয়ে দেব বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়। এদিকে এইচএসসির ফল অক্টোবরের প্রথম সপ্তাহে। আরও জানিয়ে দেব পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটি শিগগিরই, বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব জামাত শিবিরকে দায়ী করে মাসুদ হত্যার বিচার চাইলেন জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রিজার্ভ আবারও 20 বিলিয়নের নিচে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশীয় মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বাড়াতে নানামুখী চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারপরও রিজার্ভ নিয়ে উৎকণ্ঠা কাটছে না। আবারও 20 বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। গত রোববার জুলাই আগস্ট সময়ে আকর বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 19.46 বিলিয়ন ডলার, আর একই সময়ে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 24.53 বিলিয়ন ডলার। এ সময়ে আকর বিল পরিশোধ করা হয়েছে 1.37 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় ক্রমান্বয়ে কমেছে দেশের রিজার্ভ। এক সপ্তাহ আগে গত 28 আগস্ট BPM-6 হিসাবে রিজার্ভ ছিল 20.60 বিলিয়ন ডলার, গ্রস হিসাবে ছিল 25.65 বিলিয়ন ডলার, আর গত 4 সেপ্টেম্বর বাংলাদেশের রিজার্ভ ছিল 20.55 বিলিয়ন ডলার, গ্রস হিসাবে রিজার্ভ ছিল 25.62 বিলিয়ন ডলার। এদিকে সোমবার 9 সেপ্টেম্বর আকর বিল পরিশোধের পর রিজার্ভ নেমে গেছে 19.46 বিলিয়ন ডলার, আর একই সময়ে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 24.53 বিলিয়ন ডলার। আরেক বছর আগে গত বছরের 4 সেপ্টেম্বর BPM-6 হিসাবে রিজার্ভ ছিল 25.62 বিলিয়ন ডলার, গ্রস হিসাবে ছিল 29.22 বিলিয়ন ডলার। বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন, আর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ানে হান্না এলিস পিটারসনের এক নিবন্ধে দাবি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল। অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। এ অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে অনেক হিসাব নিকাশ উল্টে গেছে। এ বিষয়ে ইন্ডিয়াস গ্রিপ অন বাংলাদেশ ইজ স্পিলিং নো লঙ্গার এ পন ইন রিলিজিয়ন পলিটিক্স শিরোনামে শ্রীলঙ্কা গার্ডিয়ানে একটি নিবন্ধ লিখেছেন সেন্টার ফর অল্টারনেটিভস। বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, তিনি মালয়েশিয়ার টেলরস ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসরও। ওই নিবন্ধে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ লেখেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কে কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী 3 থেকে 6 মাস হবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বলও এখনো রয়েছে নয়াদিল্লির কোর্টে।
এইচএসসির ফল অক্টোবরের প্রথম সপ্তাহে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী 6 থেকে 9 অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13টি পত্রের মধ্যে 7টি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ডে জানিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি। তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। এবছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের 30 তারিখে। জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই হয়েছে। কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা এবং পরে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। মাঝখানে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে গেছে। পুলিশ সংস্কারের প্রাথমিক কমিটি শিগগিরই, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ বাহিনীর সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 9 সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা জানান। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশের সংস্কার ও বন্যা পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগিরই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কিভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে তা নির্ধারণ করবে। উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণপূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সে সময় ইউএনডিপি ও আগ্রহী অন্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব পরামর্শ ও মতামত বাংলাদেশের প্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে। এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না করে তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণপূর্বক ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন। জামাত শিবিরকে দায়ী করে মাসুদ হত্যার বিচার চাইলেন জয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জামাত শিবিরের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। সোমবার 9 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করে। সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন, জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে 2014 সালে। তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর যাবৎ পঙ্গু জীবনযাপন করছিলেন আব্দুল্লাহ আল মাসুদ। গত 3 সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। তিনি বলেন, মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন, তাও দেয়নি। আকুতি মিনতি করে বলেছিলেন, আমার 4 দিন বয়সী একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন।
শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন। অভিযোগ তুলে জয় বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।